অ্যান্টি ড্যাম্পিংয়ের পর বাংলাদেশের পাট পণ্যে আমদানির ওপর কাউন্টার ভেইলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক বসাতে তদন্ত শুরু করেছে ভারত। নেপালের বিরুদ্ধেও একই রকম কার্যক্রম গ্রহণ করেছে তারা। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে শুল্ক আরোপ করা হলে রপ্তানি কমবে, বন্ধ হবে পাটকল। এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার আশ্বাস ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের। দেশের পাটপণ্য রপ্তানির বড় বাজার ভারত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে গত অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছে প্রায় $8.5 কোটি পাটপণ্য। কিন্তু এবার ভারতে পাটপণ্য রপ্তানিতে দেখা দিয়েছে শঙ্কা। উদ্যোক্তারা বলছেন, বারবার তাগিদা দেওয়ার পরও রাজনৈতিক কারণে বিগত আওয়ামী লীগ সরকার ভারতের অ্যান্টি ডাম্পিং নিয়ে কোনো কাজ করেনি। বর্তমানে ভারতে স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। দেশে পাটপণ্য রপ্তানিতে সরকার কত সুবিধা দিচ্ছে তার ভিত্তিতে ভারত নতুন শুল্ক নির্ধারণের চিন্তা করছে। বাড়তি শুল্ক দেশের পাট খাতকে অনিশ্চয়তায় ফেলবে বলছেন ব্যবসায়ীরা। ফয়সালা করতে দেরি হয় বা না হয় তো বহির্বিশ্বে আরও তো আমাদের পাট পণ্য রপ্তানি হয়, সেই সূত্রে রপ্তানি যেন আরও বৃদ্ধি করা যায়, আরও নতুন নতুন দেশে করা যায়, সেজন্য সরকারের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। ব্যবসায়ীদের নিয়ে আমরা আসলে এটা কিভাবে সমাধান করব, এটা নিয়ে আমরা একটু পরিচালনা করতে আজকে সকালবেলা আমরা কথা বলেছি। খুব শীঘ্রই এটা বৈঠক করবো, বৈঠক করে আমরা যৌথভাবে একটা স্থান নেব। কাউন্টার ভেলিং শুল্কের অধীন পাট পণ্যের মধ্যে রয়েছে সুতা, কাপড়, ব্যাগ সহ নানা পণ্য। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছাদে প্রায় ১,৫০০ মেগাওয়াট সৌর প্যানেল স্থাপন প্রকল্পে সংশয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোকে ফেব্রুয়ারির মধ্যেই লক্ষ্য বাস্তবায়ন করতে বলেছেন জ্বালানি উপদেষ্টা। তবে বেসরকারি উদ্যোক্তারা বলছেন, এখনও বিনিয়োগ বান্ধব নীতিমালা হয়নি, সম্ভাব্যতা যাচাই না হওয়া সহ নানা দুর্বলতা দেখছেন বিশেষজ্ঞরাও। জ্বালানির অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র সক্ষমতার কমে চলছে, গ্যাস না দেয়ায় বন্ধ আছে কয়েকটি। ডলার সংকট, এফএসআরইউ সক্ষমতার অভাবে এলএনজি আমদানিরও সীমাবদ্ধতা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০% এবং ২০৪০ সালের মধ্যে ৩০% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য সরকারের। দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বেসরকারি বিনিয়োগে প্রায় ৪৭,০০০ স্কুল, কলেজ, হাসপাতালের ছাদে বসবে ১,৪৫৪ মেগাওয়াটের সৌর প্যানেল। নভেম্বরে দরপত্র ও ডিসেম্বর ১০ তারিখের মধ্যে চুক্তি শেষ করার তাগিদ দিচ্ছেন উপদেষ্টা। সৌরবিদ্যুৎ অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু হয়নি প্রধানত বিতরণ সংস্থাগুলোর অসহযোগিতার কারণে। ইউটিলিটিটা কাজ করতেছে কি না করতেছে, এইটা আমরা টেস্ট হিসেবে আমরা এটাকেই দেখবো। তো ওই জন্য যে তারিখগুলো আমরা করলাম, এগুলো অনুযায়ী আপনাদেরকে কাজ শেষ করতে হবে এবং শেষ করে এটা যেটা বললাম যে বেশিরভাগই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটা আমাদের ওই যে জাতীয় গ্রিডে আসতে হবে। ছাদে সৌর প্যানেল স্থাপনে কমপক্ষে ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ দরকার। চড়া সুদের ব্যাংক ঋণ ও আমদানি শুল্কের চ্যালেঞ্জ উল্লেখ করে বেসরকারি উদ্যোক্তারা বলছেন, পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ টাকা ২৩ পয়সায় সৌর বিদ্যুৎ সরবরাহ কঠিন হবে। অনেকগুলো বেনিফিট এখনো দেন নাই, যেগুলো দেওয়ার কথা। যেমন আপনি বলতেছেন যে এই বিদ্যুৎ প্ল্যান্ট যখন স্থাপন করা হয়, ওই প্ল্যান্টে কিন্তু সম্পূর্ণ ইকুইপমেন্ট কিন্তু মোরলেস কিন্তু আপনার শুল্ক মুক্তভাবে আসে। আপনার কি এই প্রকল্পে সব কি শুল্ক মুক্ত আসবে না, কারণ আপনি এখানে বিভিন্ন রকমের প্যাচ রয়েছে। কিন্তু ডেফিনেটলি আমাদের ফুল পটেনশিয়ালটা অ্যাসেস করাও যেমন দরকার ছিল, সাথে আমাদের কিছু পাইলট করাটাও প্রয়োজন ছিল। তবে তারপরেও এখন যেটা আছে সেটা থেকেও যদি আমরা কিছু এক্সিকিউট করতে পারি প্রজেক্ট, সেটা আমাদের জন্য লেসেন্স হিসেবে কাজ করবে। নিজস্ব বিনিয়োগে সরকারি ভবনের ছাদে আরও ১,৫০০ মেগাওয়াট সৌর প্যানেল স্থাপনের লক্ষ্যও রয়েছে সরকারের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাস শুরু হলেও নানা সীমাবদ্ধতায় তাতে বেশি সময় লাগছে। তথ্য কেন্দ্র না থাকায় পণ্যের হদিস পাচ্ছেন না আমদানিকারকরা। যেসব
কাজ আগের দিনে একদিনে সম্ভব হতো, এখন সেখানে 48 ঘন্টাও লেগে যাচ্ছে। কন্টেনারবাহী ট্রাকের জট লাগায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বিমানবন্দরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট। আমদানি করা পণ্য পরিবহনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় সারি সারি ট্রাক। কার্গো ভিলেজে আগুন লাগার পর বিকল্প উপায়ে সাময়িকভাবে পণ্য খালাস শুরু করেছে ঢাকা কাস্টমস। আগে প্রতিদিন গড়ে ৪,০০০ চালানের বিপরীতে যে পরিমাণ পণ্য খালাস হতো, এখন তার ২% কম হচ্ছে। ঢাকা কাস্টমস অফিস থেকে ৯ নম্বর গেটের দূরত্ব প্রায় ১.৫ কিলোমিটার হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে C&F এজেন্ট কর্মীদের। অন্ধ মানুষের মতন করে আমরা মাঠে দিয়ে দিয়েছি। এখন আমাদের মাল, আমি কালকে রাত 10টার সময় আমি মাল পাইছি, 3টের সময় পেপার জমা দিয়েছি। এখন আমার মনে হয় 3 থেকে 4 দিনে পৌঁছাতে পারবো কিনা সেটা আমার কাছে সন্দেহ লাগতেছে। কারণ দেখেন, কালকে থেকে আমরা এই পর্যন্ত দাঁড়া রয়েছি, এখন তো আমরা একটা শিপমেন্ট বের করতে পারিনি। সময় মতো পণ্য খালাস না হওয়ায় স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমও পরিচালনা করতে পারছেন না সংশ্লিষ্টরা। ফ্যাক্টরি চালু করা, প্রোডাকশনে যাওয়া, প্রোডাকশনকে স্বাভাবিক করা এবং আপনার এই যে মাঝখানে যে 2 দিন 3 দিনের গ্যাপ, সেটাকে রিকভার করে এসে আবার পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে এটা বাধাগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি। সমস্যা সমাধানে একসঙ্গে বৈঠক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঢাকা কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড এবং C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। এতে কার্গো ভিলেজের বাকি 3টি গেট শিগগিরই খুলে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এখান দিয়ে মাত্র 2% পণ্য বাট বের হচ্ছে না, সম্ভাবনা। আর এখানে এসে কাজ করা সবার জন্য দুর্বিহ। গোডাউনে আরও 2টা গেট মনে হয় রিপেয়ার হচ্ছে, খুব শীঘ্রই মনে আমরা দেখতে পারবেন যে ওখান দিয়ে মনে হয় বাট ইন্ডাস্ট্রিয়াল পণ্য বা গার্মেন্টস পণ্য খালাসের মনে হয় প্রক্রিয়া চলতেছে। এদিকে আগুনের ঘটনার পর কার্গো ভিলেজে যেসব পণ্য অক্ষত অবস্থায় আছে তার তালিকা করেছে বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এসব পণ্য এসেছিল 16, 17 ও 18 অক্টোবরের বিভিন্ন ফ্লাইটে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে 91,005 কোটি টাকার শুল্ক ও কর আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 8,899 কোটি টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারেনি NBR। জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 30,111 কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে 27,247 কোটি টাকা। পরের মাসের লক্ষ্য ছিল 30,889 কোটি টাকা, আদায় হয়েছে 27,174 কোটি টাকা। অন্যদিকে সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 38,904 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে 36,582 কোটি টাকা। NBR কর্মকর্তারা জানান, ব্যবসা বাণিজ্যে ধীরগতি থাকায় রাজস্ব আদায় তুলনামূলক কম হয়েছে, তবে বছরের শেষ দিকে রাজস্ব আদায়ে গতি বাড়বে বলেও মনে করছেন তারা। এদিকে প্রবাসী বাংলাদেশি করদাতাদের আয়কর রিটার্ন জমা সহজ করতে এখন থেকে মুঠোফোনের পরিবর্তে ইমেইলে OTP পাঠানো হবে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এর ফলে বিদেশ থেকে ই-রিটার্নের নিবন্ধন ও জমা দিতে পারবেন প্রবাসী বাংলাদেশি করদাতারা। মূলত ই-রিটার্ন দিতে নিবন্ধন নেওয়ার সময় ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP শুধু মুঠোফোনে পাঠানো হয়, কিন্তু প্রবাসী বাংলাদেশি করদাতাদের এমন মোবাইল সিম নাও থাকতে পারে। তাই মুঠোফোনের পরিবর্তে এখন ইমেইলে OTP পাঠানো হবে। এক্ষেত্রে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের আবেদনের প্রেক্ষিতে ইমেইলে OTP ও নিবন্ধন লিঙ্ক পাঠিয়ে দেবে NBR। ওই লিঙ্কের মাধ্যমে OTP ব্যবহার করে সহজেই বিদেশে বসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন প্রবাসী বাংলাদেশি করদাতারা। দেশের বাজারে স্বর্ণের দামে এক লাফে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে দর কমার সঙ্গে সঙ্গে দেশেও সোনার দাম প্রতি ভরিতে 8,386 টাকা কমেছে। তবে এরপরও 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে 2,08,996 টাকা। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায়, দেশের বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম কমেছে, তাই স্বর্ণের নতুন দর ঠিক করা হয়েছে, যা আজ সকাল থেকেই বাজারে কার্যকর হয়েছে। নতুন দামে 21 ক্যারেটের প্রতি ভরি কিনতে গুনতে হবে 1,99,501 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের ভরি 1,70,994 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে 1,42,209 টাকা দরে।
এর আগে টানা 8 দফা বাড়ে স্বর্ণের দাম। 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দেশের ইতিহাসে সর্বোচ্চ 2,17,000 টাকা ছাড়ায়। এবার স্বর্ণের দাম কমার সঙ্গে সঙ্গে রূপার ভরিতেও দাম কমেছে 735 টাকা। 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে 5,470 টাকা দরে। 6 নভেম্বর শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষা মেলা। ফেয়ার কনভেনার প্রেজেন্টস 61তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা উৎসব 2025। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের 40টিরও বেশি দেশের কয়েক শতাধিক বিশ্ববিদ্যালয় ও কনসালটেন্সি ফার্মের অংশগ্রহণে মেলা হবে। 8 নভেম্বর পর্যন্ত চলা 3 দিনব্যাপী এই শিক্ষা উৎসবে শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয়ের যথাযথ তথ্য নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়াও মেলায় থাকছে ফ্রি প্রবেশের সুবিধা, ফ্রি অ্যাপ্লিকেশন, স্কলারশিপ ও স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের ওপর বিস্তারিত আলোচনা। মেহেরপুরে নির্মাণ কাজ শেষ করার 1 বছরের মধ্যে ভেঙে পড়েছে নদীর পার রক্ষা বাঁধ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় আবারও ভেঙে গেছে নদীর পার। এখনই দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে ভেঙে পড়তে পারে সড়কসহ আশেপাশের বসতঘর। তবে এলজিইডি বলছে ভাঙা জায়গা মেরামত করে জনদুর্ভোগ কমানো হবে। বেশ কয়েক বছর আগে গাংনী উপজেলার সিন্দুরকোট গ্রাম সংলগ্ন মাথাভাঙা নদীর পাড় ভেঙে যায়। সেটি মেরামতে উদ্যোগ নেয় এলজিইডি। 2021-22 অর্থবছরে বাঁধ ও সড়ক নির্মাণের কাজ শুরু করে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস অথই এন্টারপ্রাইজ। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এ প্রকল্পের ইউড্রেন না করেই বিল উত্তোলন করে চলে যায় অথই এন্টারপ্রাইজ। চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে নদীর পাড় রক্ষা বাঁধসহ ভেঙে গেছে নবনির্মিত এই সড়কের বেশ কিছু অংশ। স্থানীয়দের দাবি, তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করায় 1 বছর না যেতে ভেঙে গেছে এ সড়ক। রাস্তাটা একের ফালতুতে করে গিয়েছে, খালি নাইলে পরে বাড়ির পাশে এই রাস্তাটা ওয়াইড সাথে করতে যাই, যদি এই অবস্থা করেছে তাহলে আমার ঘর বাড়িটা কি অবস্থা। কাজ করি একের ফাঁকি ঝুঁকি, কোনো ভালো কাজও করেনি। 1 বছর হয়েছে রাস্তা তৈরি করার মানে 6 মাস পর থেকে আবার দেখা যাচ্ছে যেমন রাস্তা সেইভাবে চলে গেছে। এদিকে ভেঙে পড়া সড়কটি দ্রুত মেরামত করে জনদুর্ভোগ কমাতে শিগগিরই কাজ শুরু করবে বলে জানিয়েছে এলজিইডি। অতি বর্ষণে রাস্তার কিছু অংশ ভেঙে যায় এবং এটা দ্রুত মেরামত করে জনগণের যাতে দুর্ভোগ কমানো যায় সে ব্যবস্থা আমরা এলজিইডি কর্তৃক আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নদীর পাড় রক্ষা বাঁধসহ সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় ৬৬,৯৩,০০০ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত, দোকানদার, হকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে। ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। পাশাপাশি তীব্র হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগ, দখলদারদের অব্যাহত দাপট আর প্রশাসনের ঢিলেঢালা তৎপরতায় ফুটপাত দখল নিয়মে পরিণত হয়েছে। মুন্সিগঞ্জ শহরের সদর থানা রোড, জুবলি খাল সড়ক সহ প্রধান সড়কগুলোর ফুটপাত জুড়ে বসেছে ফল সবজির দোকান। কোথাও আবার স্থায়ী দোকানগুলো সীমানা বাড়িয়ে দখল করেছে ফুটপাত। ফলে ব্যস্ত সড়কই এখন পথচারীদের হাঁটার পথ। এতে গুরুত্বপূর্ণ সড়কেও তীব্র হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত উচ্ছেদ অভিযান না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে দখলদাররা। প্রশাসনের অভিযানের পর কয়েক ঘন্টা না যেতেই আবারও পুরনো অবস্থায় ফিরে যায় ফুটপাত। ফুটপাতটা যেভাবে অবৈধভাবে দখল করে রাখছে বিভিন্ন দোকানদাররা, ফলের ব্যবসায়ীরা এবং এই ফুটপাতের দোকানদাররা, যার কারণে হাঁটা একেবারেই দেয়, যার কারণে মানুষের আসলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়। ফুটপাত দিয়ে হাঁটতে পাই না জন্য জনগণ রাস্তায় নেমে আসে আর রাস্তায় রিক্সা চায়। এত পরিমাণ যানজট হয়, আমরা সঠিক টাইমে স্কুলে পৌঁছতে পারি না। মুন্সিগঞ্জ সুপার মার্কেট হইতে কাচারি পর্যন্ত আসতে প্রায় যেখানে সময় লাগে 2-3 মিনিট, সেখানে 20-25 মিনিট সময় আমাদের আসতে সময় লাগে। ফুটপাত দখলমুক্ত করতে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ কয়েকবার নোটিশ করা হয়েছে যেন ফুটপাতগুলো তারা ছেড়ে দেন। আমরা বেশ কয়েকবার নিজেরা গিয়ে বলে এসেছি তারা যেন এটা ছেড়ে অন্য কোথাও সরে যায়। আমরা এই মেসেজ তাদেরকে দিয়েছি। এবং সর্বশেষ মুন্সিগঞ্জ সদর পৌরসভা আছে, এখানে পৌরসভার যারা দায়িত্বে আছেন তারাও তাদের সাথে নিয়ে বসেছেন এবং কথা বলেছেন। শহরের সৌন্দর্য, নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখতে, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নাটোরের আব্দুলপুর জংশন থেকে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে রেলের ডাবল লাইন না থাকায় ভোগান্তিতে চলাচলকারীরা, পাশাপাশি অতিরিক্ত জ্বালানি খরচও গুনতে হচ্ছে রেল বিভাগকে। সংশ্লিষ্টরা বলছেন, ডাবল লাইন নির্মাণ হলে ভোগান্তি কমার পাশাপাশি বাড়বে ব্যবসা বাণিজ্য ও রাজস্ব আয়। ৭৫ বছর আগে ট্রেনে যে পথ যেতে নাটোরের মানুষের ৩ থেকে ৪ ঘন্টা লাগত, এখন তা পৌঁছেছে ৬ থেকে ৭ ঘন্টায়। ব্রিটিশ আমলে এই জেলার আব্দুলপুর জংশন থেকে নীলফামারীর চিলাহাটি পর্যন্ত ডাবল লাইন ছিল, কিন্তু পাকিস্তান আমলে একটি লাইন উঠিয়ে নেওয়া হয়। স্বাধীনতার পর অর্ধ শতাব্দীতেও সেই লাইন ফিরিয়ে আনেনি কোনো সরকার। রাজশাহী অঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ নানা কারণে গুরুত্বপূর্ণ। এছাড়া ঢাকা থেকে উত্তরাঞ্চলের ট্রেন নাটোর পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছালেও চিলাহাটি যেতে সময় লাগে বেশি, কারণ বিভিন্ন স্টেশনে ট্রেনের পাসিংয়ে অতিরিক্ত সময় ব্যয় হয়। রেলওয়ের কোনো ডেভেলপ উত্তরবঙ্গের হয় নাই, যার ফলে আমাদের যাত্রীদের অত্যন্ত কষ্ট অনুভব করতে হয়। এই ডাবল লাইন না থাকার কারণে আমরা বিভিন্ন সময় ভুক্তভোগী হচ্ছি, কিন্তু রেলওয়ের কোনো ভ্রুক্ষেপ নেই এটার প্রতি। আব্দুলপুর জংশনে প্রায় সময় দেখা যাচ্ছে রেল ক্রসিংয়ের জন্য 30 থেকে 40 মিনিট আমাদের টাইম ওয়েট করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই রুটে দুটি রেল লাইন হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। 50 ঘন্টা ফুয়েল পড়ে, সরকারি ফুয়েল, এইটার থেকে সেফ হবে। উত্তরবঙ্গের সঙ্গে 8 ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন ট্রেন লাইনচ্যুত হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডাবল লাইন হলে আমরা আরেক লাইন দিয়ে ট্রেন সচল করতে পারবো। উত্তরাঞ্চল রুটে আরেকটি লাইন গুরুত্বপূর্ণ বলছেন রেল বিভাগের কর্মকর্তারাও। জানিয়েছেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গাড়ি যেগুলো বিলম্ব হয়, সেই বিলম্বগুলো ঠিক হতে আমাদের অফ ডে পর্যন্ত যেতে হয়। তা আমাদের যদি ডাবল লাইন হয়, তাহলে আমরা কোনো একটা গাড়ি যদি কোনো সমস্যায় পড়ে, আমরা অন্য একটা লাইন ইউজ করে আমরা গাড়িগুলো চালাতে পারবো। এই রুটে প্রতিদিন 25 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।